আমার সৎ বাবা নিজের রক্ত বিক্রি করেছিলেন যেন আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি। কয়েক বছর পর যখন আমার মাসিক বেতন 3 লাখ টাকারও বেশি, তখন একদিন তিনি আমার কাছে সাহায্য চাইতে এলেন, আর আমি তার মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, আপনাকে একটা টাকাও দেব না। আমার কথা শুনে তিনি মাথা নিচু করে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না সেই না বলার আড়ালে লুকিয়ে ছিল এমন এক সত্য যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারত। আমার নাম সৌরভ। শৈশব থেকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, এই পৃথিবীতে রক্তের সম্পর্ক থাকলে সবাই কিন্তু আপন হয় না। আমার বয়স মাত্র 10 বছর, তখন আমার মা মারা যান। সেদিনের কথা এখনো স্পষ্ট মনে আছে। আমাদের ছোট্ট ভাড়া বাসার উঠোনে অনেক মানুষ ছিল, সবাই মাকে ঘিরে কান্নাকাটি করছিল, আর আমি শুধু এক কোণে বসে ভাবছিলাম এখন আমার কি হবে, কারণ আমার জন্মদাতা বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এতটাই ছোট ছিলাম যে তার মুখটাও ঠিক মতো মনে নেই। মা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন এসেছিল ঠিকই, কিন্তু কেউ আমাকে নিজের কাছে রাখতে রাজি ছিল না। সবাই একই কথা বলছিল, আহারে ছেলেটার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু আমরা তো আর দায়িত্ব নিতে পারবো না। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিলাম। মনে হচ্ছিল আমি যেন কোনো মানুষ নই, আমি যেন একটা বোঝা যাকে কেউ নিজের ঘরে নিতে চায় না। ঠিক তখনই একজন মানুষ সামনে এগিয়ে এলো। তার নাম ছিল মফিজুল হক, তবে আমি তাকে সবসময় মফিজ কাকা বলেই চিনতাম। তিনি বহু বছর ধরে আমার মাকে ভালোবাসতেন, কিন্তু কখনো সেটা বাড়াবাড়ি করেননি। মায়ের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে নিঃশব্দে পাশে ছিলেন। সেদিন তিনি সবার সামনে বলেছিলেন, ছেলেটা আমার সঙ্গে যাবে। একটা মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কেউ ভাবেনি তিনি এমন কথা বলবেন, কিন্তু তিনি বলেছিলেন, আর সেই একটা সিদ্ধান্তই আমার জীবন বদলে দিয়েছিল। আমরা ঢাকার একটা ছোট্ট ভাড়া বাসায় থাকতাম। ঘর বলতে একটা মাত্র রুম। বর্ষাকালে টিনের ছাদ দিয়ে পানি পড়তো, গরমকালে ঘরের ভেতরে থাকা যেত না। তবুও সেই ঘরেই আমি নিরাপত্তা খুঁজে পেয়েছিলাম। মফিজ কাকা খুব সাধারণ মানুষ ছিলেন। কখনো রিক্সা চালাতেন, আবার কখনো বাজারে মাল টানার কাজ করতেন, আবার দিনমজুরির কাজও করতেন। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাসায় ফিরতেন, তবুও কখনো আমাকে বুঝতে দেননি যে আমাদের অভাব আছে। স্কুলে যাওয়ার সময় আমার জামাটা যেন পরিষ্কার থাকে, ব্যাগে যেন খাতা কলম ঠিক থাকে, তিনি এইসব নিশ্চিত করতেন। অনেক সময় দেখেছি তিনি নিজে পুরনো লুঙ্গি পরতেন, কিন্তু আমার জন্য নতুন স্কুলের ড্রেস কিনে দিতেন। তখন হয়তো পুরোপুরি বিষয়টা বুঝতাম না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করলাম একজন মানুষ কতটা নিঃস্বার্থ হলে এমন করতে পারে। একবার কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটা কোচিং এ ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু সেখানে ভর্তি হতে হলে অনেক বড় অঙ্কের একটা টাকার প্রয়োজন। আমি জানতাম আমাদের পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব না, তাই বিষয়টা আর তুলিনি। কিন্তু কয়েকদিন পর তিনি নিজেই আমার হাতে কিছু টাকা তুলে দিলেন। টাকাগুলো ছিল কুচকানো, মনে হচ্ছিল সদ্য কোথাও থেকে এনে দিয়েছেন। তিনি বললেন, ভর্তি হয়ে যাও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, টাকা পেলেন কোথায়? তিনি হেসে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অনেক জোরাজুরির পর মাথা নিচু করে বলেছিলেন, রক্ত দিয়েছি। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মানে, হাসপাতালে রক্তদান করেছি, কিছু টাকা পেয়েছি, সমস্যা নেই। সেদিন রাতে আমি বিছানায় মুখ গুজে কেঁদেছিলাম। একজন মানুষ কেন নিজের রক্ত দিয়ে একটা ছেলের স্বপ্ন বাঁচাবে, যে ছেলেটা তার নিজেরও না? কিন্তু মফিজ কাকা করেছিলেন, একবার নয় বারবার করেছিলেন, আর কখনো সেটা নিয়ে গর্ব করেননি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি নিশ্চিত হলো, তখন তাকে প্রথমবারের মতো শিশুর মতো কাঁদতে দেখেছিলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, পড়াশোনা কর বাবা, এই জীবন থেকে বের হয়ে যা, আমি তো আর সারা জীবন থাকবো না। আমি তার বুকে মুখ লুকিয়ে বলেছিলাম, আপনার সব ঋণ আমি শোধ করে দিব। তিনি হেসে বলেছিলেন, বাবার ঋণ কেউ শোধ করতে পারে নাকি?